সাম্প্রতিককালে বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীর এত অল্প সময়ে 2 দফা ভারত সফরের নজির নেই। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন, এবার কি আলোচনা হবে ঢাকার সাথে দিল্লির? জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, দুই দেশের তুলনাহীন সম্পর্কের বার্তাই নতুন করে দেওয়া হবে এবারের সফরে। যেহেতু সময় খুব কম, প্রায় 24 ঘন্টার কাছাকাছি, ভারতের সাথে সম্পর্কের সাথে আমরা অন্য কোনো দেশের সাথে সম্পর্ককে সরাসরি তুলনা করতে চাচ্ছি না। দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ের এই বহুমাত্রিক আলোচনায় থাকছে তিস্তা সহ অভিন্ন নদীর পানি ব্যবহার, ভারতীয় রাষ্ট্রীয় ঋণ সহ অন্যান্য ইস্যু। কথা হবে গঙ্গা চুক্তির নবায়ন নিয়েও। পানির ব্যাপারে যেটা আছে, যে গঙ্গা চুক্তির রিনিউয়ালের ব্যাপারে কথা হবে নিশ্চয়ই। আর এছাড়া তিস্তার ব্যাপারে চুক্তি যেই পর্যায়ে আছে সেটা যে ইমিডিয়েটলি কোনো ব্রেক থ্রু হবে সেটা এখন পর্যন্ত আমরা সেরকম পরিস্থিতি দেখছি না। তবে যেটা নাকি আসার কথা, যে তিস্তাকে ঘিরে যে ডেভেলপমেন্ট প্রজেক্টস বা যে তিস্তার যে কনজারভেশন, তিস্তার যে ডেভেলপমেন্ট, তিস্তার যে এইগুলো নিয়ে তারা আগ্রহ দেখিয়েছে সাম্প্রতিক সময়ে। সচিব জানান, আলোচনায় উঠে আসবে বাণিজ্য সহজীকরণের পন্থা। নতুন পুরাতন মিলিয়ে সই হতে পারে অন্তত 10টি চুক্তি ও সমঝোতা। সুতরাং সেপা হলে পরে তখন ফাইনালি কিন্তু ওই যে সমস্যাগুলোর কথা বললেন সেগুলো অটোমেটিক্যালি টেকেন কেয়ার অফ হবে। সুতরাং এই ভিজিটে আমরা ওই ব্রড নির্দেশনা এবং নতুন নতুন এরিয়ার আইডেন্টিফিকেশন এগুলো আমরা পাবো আশা করছি। 12-13টা বা 12-14টা, 2-4টা রিনিউয়াল আছে। আচ্ছা, রেলওয়ে সবই আছে। হ্যাঁ, ওটা একটা প্ল্যাটফর্ম চেঞ্জ হবে পুরো। বিশ্লেষকরা বলছেন, তিস্তা সহ অভিন্ন নদীর পানি বন্টনের মতো অন্যান্য অমীমাংসিত ইস্যু যেমন থাকতে হবে আলোচনার টেবিলে, তেমনি সফরে আদায় করে নিতে হবে বাণিজ্যে অশুল্ক বাধা কাটানোর উপায়। তিস্তা নিয়ে তো অনেকদিন ধরে জেরবার হচ্ছে, কিছুই হচ্ছে না। এখনো যে খুব কিছু হয়ে যাবে সেটা আমি মনে করছি না। অশুল্ক আধা শুল্ক যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো সরিয়ে নিতে পারলে ভারতের দিক থেকে বাংলাদেশ থেকে রপ্তানি আরেকটু বাড়বার সুযোগ আছে। এখনো আমি মনে করি না যে ভারতের বাজারের তুলনায় আমরা যেটুকু পণ্য রপ্তানি করি সেটা যথেষ্ট, তাহলে সেখানে একটা সুযোগ আছে বলে। এবং এই বিষয়টা নিয়ে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী 2017 সালে অনুরোধ করেছিলেন। আনুমানিক 26 ঘন্টা ভারত সফর শেষে 22 জুন রাতে ঢাকা ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। হৃদরোগের বিশেষায়িত হাসপাতাল, অথচ জরুরি বিভাগে হৃদরোগ বিশেষজ্ঞই নেই। মন্ত্রী এসে খোঁজাখুঁজি করার প্রায় 15 থেকে 20 মিনিট পর দেখা মিলল একজনের। ইসলামী ব্যাংক হসপিটাল এন্ড কার্ডিয়াক সেন্টার। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। একটা অ্যাকুট পেইন নিয়ে এখন একটা রোগী আসলো। এমনই অবস্থা রাজধানীর মিরপুরের ইসলামী ব্যাংক হসপিটাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারের। রিসিপশনে লাইসেন্স টাঙিয়ে রাখার কথা থাকলেও তা মানা হয়নি। 50 বেডের হাসপাতালে রোগী তার চেয়ে বেশি। প্রাথমিকভাবে 7 দিনের মধ্যে এসব অসঙ্গতি ঠিক করার নির্দেশ দেন মন্ত্রী। ইমার্জেন্সিতে আসলে কার্ডিয়াক রোগী তো 1 মিনিটও সময় দিবে না, সুতরাং সেখানে সবসময় যেন একটা ভালো ব্যবস্থা থাকে সেটা আমি ওনাদেরকে বলে গেছি, ওনাদেরকে সময় দিছি। বিদ্যমান লাইসেন্সে যা আছে সেটুকু রুগী রাখা উচিত, এর বেশি রাখা উচিত না। কিছু গাফিলতি পেয়েছি আমরা, যত বেডের লাইসেন্স সেই তুলনায় রুগী থাকবে এবং যে অবজারভেশনগুলো দিয়েছি 7 দিনের মধ্যে এগুলো সংশোধন করতে বলেছি। 7 দিন পরে আমরা পুনরায় এসে দেখব। এর আগে বুধবার সকালে এভার কেয়ার হাসপাতাল পরিদর্শন করেন ডাক্তার সামন্তলাল সেন। এ সময় রোগীদের কাছ থেকে বাড়তি অর্থ নেওয়ার বিপরীতে সেই অনুযায়ী সেবা নিশ্চিতের তাগিদ দেন তিনি। বলেন, কোনো হাসপাতালই যেন ডায়াগনোসিসে অতিরিক্ত অর্থ না নেয় সে বিষয়ে কাজ করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এটার জন্য একটা ফিক্সড রেট থাকে সেই ব্যাপারে কাজ করবে। অনেকে অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছে, সেটা একটা অসঙ্গতি, সেটাও আমি বলছি ঠিক করার জন্য। স্বাস্থ্য সুরক্ষা আইন যেটা করতে যাচ্ছি ওর মধ্যে আমরা একটা কোনো রকম এই ব্যয় নিয়ে কিছু করা যায় কিনা। রাজধানীর বিভিন্ন হাসপাতালে স্বাস্থ্যসেবার মান দেখতে নিয়মিত অভিযান চলবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। রোহিঙ্গা ক্যাম্পে মাটি চাপাই ঘুমন্ত অবস্থায় নিভে গেল দেশহীন কিছু মানুষের প্রাণ। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস হয় মঙ্গলবার রাত 3টা থেকে 4:30টার মধ্যে। ভারী বর্ষণের কারণে ছোট বড় মিলে ধসের ঘটনা ঘটে 50 থেকে 60টি স্থানে।
এর মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল বালুখালীর 2টি ক্যাম্পে। 9 নম্বর ক্যাম্পে মাটি চাপাই ঘুমন্ত অবস্থায় প্রাণ যায় 2 বাংলাদেশি সহ 5 জনের, আর 4 জনের মৃত্যু হয় 10 নম্বর ক্যাম্পে। এছাড়া পাশে আরেকটি ধসের ঘটনায় মারা যান 1 জন, নিহতদের মধ্যে 4 জনই শিশু, নারী রয়েছে 3 জন। হতাহতদের উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি যোগ দেয় ফায়ার সার্ভিস ও পুলিশ। এখন বৃষ্টির বিশেষ জ্বরের দ্বারা মানুষের গোড়া চক্র বেগুন ডরার তাকে হাইন দেওয়া ফুরব দিয়ে আনাল্লা বলি এই ঘটনার পর রোহিঙ্গা ক্যাম্প জুড়ে সৃষ্টি হয় আতঙ্ক। পুনরায় ধস ঠেকাতে আশেপাশের পাহাড়গুলো ট্রিপল দিয়ে ঢেকে দেওয়া সহ নানা পদক্ষেপ নেয় স্থানীয়রা। প্রশাসন বলছে বৃষ্টিপাত অব্যাহত থাকলে প্রয়োজনে নিরাপদে সরিয়ে নেওয়া হবে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের। ট্রিপলআরসির সহযোগিতা আমাদের অন্যত্র সরানোর ব্যবস্থা নিচ্ছি, আর আমরা প্রতিটি ক্যাম্পে মাইকিং করে সাধারণ রোহিঙ্গাদের একটি নিরাপদ জায়গায় অবস্থান নেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। উখিয়া টেকনাফে রোহিঙ্গাদের জন্য যে 32টি ক্যাম্প করা হয়েছে তার অনেকগুলোই হয়েছে পাহাড় কেটে, ফলে প্রতি বছরই মাটি ধসে ঘটে হতাহতের ঘটনা। সম্রাট হোসেন, চ্যানেল 24। শেষ হয়েছে হজের আনুষ্ঠানিকতা, তবে তীব্র গরমে হিট স্ট্রোক সহ নানা শারীরিক সমস্যায় মৃত্যু হয়েছে 550-র বেশি হাজির, যার অর্ধেকের বেশি মিশরের নাগরিক। মৃতদের তালিকায় আছে জর্ডান, ইন্দোনেশিয়া, ইরান ও সেনেগালের হাজিরাও। মরদেহ রাখা হয়েছে মক্কার আল মুসাইসেম হাসপাতালের মর্গে। মক্কায় যেখানে তাপমাত্রা থাকার কথা গড়ে 44 ডিগ্রি সেলসিয়াস, পারদ উঠেছে 50 ডিগ্রিতে। গেল সোমবার তাপমাত্রা সর্বোচ্চ রেকর্ড করা হয় 51.8 ডিগ্রি সেলসিয়াস। এখন পর্যন্ত গরমজনিত সমস্যায় চিকিৎসাধীন 2000-এর বেশি। কয়েক হাজার হাজি গরমে অসুস্থ হয়ে পড়েছে। অনেক মানুষের সমাগম হওয়ায় গরমের তীব্রতা আরও বেড়েছে। বয়স্করা বেশি অসুস্থ হয়ে পড়েছেন। আমরা 1 লাখের বেশি মানুষকে সেবা দিয়েছি। লাখো হাজির সমাগমে অনেকেই হজ করেন বৈধ কাগজপত্র ছাড়া। এতে সৌদি সরকারের কাছ থেকে কোনো সুযোগ সুবিধা পান না তারা। মেলে না শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবুতে আশ্রয়ের অনুমতি। লম্বা সময় খাবার ও পানিসহ অন্যান্য সেবা না পেয়ে অসুস্থ হয়ে পড়েন অনেকে। গেল বছর হিট স্ট্রোক ও অন্যান্য শারীরিক জটিলতায় আক্রান্ত হয়ে মারা যান 240 হাজি। তবে এবার মৃতের সংখ্যা ছাড়িয়েছে দ্বিগুণেরও বেশি। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। বিগ হিটার হিসেবে পরিচিত, তার আসল কাজ ব্যাট হাতে ফিনিশিং। তবে লেগ স্পিনটাও টুকটাক জানেন টিম ডেভিড। দলের প্রয়োজনে প্রস্তুত থাকতে নিজেকে তাই ঝালিয়ে নেয়া। আমি 9 মাস আগে নেটে লেগ স্পিন শুরু করি, সত্যি ভালো হচ্ছে, তাই এটা নিয়ে পরিশ্রম করছি। মাঠে 20 ওভার দাঁড়িয়ে থাকার চেয়ে বোলিং আরও উপভোগ্য। নিজের লেগ স্পিন দক্ষতা বাড়ানোর পাশাপাশি বাংলাদেশ লেগি রিশাদ হোসেনকে সামলানোর পরিকল্পনা টিম ডেভিডের। রিশাদের ব্যাপারে জানাশোনা কম, তাই আক্রমণের পথ বেছে নিতে চায় অজিরা। বিশ্বকাপে আপনি একটা দলের সাথে হয়তো একবারই খেলবেন, রিশাদদের খেলার সুযোগ বেশি পাবেন না। মনে হয় না আমাদের কেউ তার বিপক্ষে খেলেছে। আমরা তাকে আক্রমণ করে খেলব। অ্যান্টিগার উইকেট তুলনামূলক ব্যাটিং সহায়ক। এখানে বড় বড় ছক্কা হাঁকাতে চান টিম ডেভিড। অনুশীলনে অজি ব্যাটাররা গ্র্যান্ড স্ট্যান্ডের ছাদে বল পাঠান। মূল ম্যাচে ছাদ পার করার লক্ষ্য তাদের। এক ডেভিড যখন লেগ স্পিন নিয়ে ভাবছেন, আরেক ডেভিডের ভাবনায় বাংলাদেশ পেস অ্যাটাক। তাসকিন, মোস্তাফিজ, তানজিমদের ব্যাপারে সতর্ক অভিজ্ঞ ব্যাটার ডেভিড ওয়ার্নার। বাংলাদেশ ভালো দল, তাদের বিপক্ষে আমরা অনেক ম্যাচ খেলেছি, তাদের পরিকল্পনা আমরা বুঝতে পারি। তবে বোলিং আক্রমণ অসাধারণ, মোস্তাফিজ তার নেতৃত্ব দিচ্ছে। বাংলাদেশকে হারাতে পারলে টি-20 বিশ্বকাপে টানা 8 ম্যাচ জয়ের রেকর্ড গড়বে অস্ট্রেলিয়া। ইকরাম হোসাইন, চ্যানেল 24।
하도록 하겠습니다. 제가 이름 유지 속도 유지.